প্রথমটায় শুনে কিছুটা হিট অ্যান্ড রান কেসই মনে হয়েছিল, কারণ আর পাঁচটা হিট অ্যান্ড রান কেসের মতনই এই যে ঘটনা, সেই ঘটনার প্রতিটি বিবরণ মিলে যাচ্ছিল। তাই আগের থেকে বোঝার কোনো উপায় ছিল না যে এর নেপথ্যে রয়েছে এক ভয়ঙ্কর ঘটনা, এক ভয়ঙ্কর ষড়যন্ত্র। ইতিমধ্যেই পুলিশ প্রশাসন এই ঘটনাকে হানিমুন মার্ডার 2.0 নাম দিয়েছেন। ঘটনার নেপথ্যে রয়েছে এক নববিবাহিত কাপল এবং তৃতীয় ব্যক্তি, অর্থাৎ সেই বিবাহিতা স্ত্রীর বয়ফ্রেন্ড। ঠিক যেমন মেঘালয়াতে ঘটেছিল 2025 সালে, জানিয়ে গোটা দেশ তোলপাড় হয়েছিল একটা সময়। সেই ঘটনারই কার্যত এ যেন পুনরাবৃত্তি। রাজস্থানের শ্রীগঙ্গানগর এলাকার ঘটনা, একটা ছিল মেঘালয়ের ঘটনা, এবার সেই ঘটনা রাজস্থানের শ্রীগঙ্গানগরের। দিন কয়েক বাদেই আমরা প্রেমের সপ্তাহে পদার্পণ করব। একের পর এক দিন আসবে, কখনো চকলেট ডে, তো কখনো রোজ ডে, তো কখনো প্রমিস ডে, আবার সব শেষে 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে। একে অপরকে ভালোবাসি জানানোর দিন সেগুলো। কখনো তা প্রমিস ডে, অর্থাৎ সারা জীবন ধরে একে অপরের সঙ্গ দেব, একে অপরকে ভালোবাসবো, ভালো রাখবো, এই প্রতিশ্রুতি দেওয়ার দিন। কিন্তু ভাবুন তো, তার মাঝখানে এই যে বিশ্বাসঘাতকতা, এই যে ষড়যন্ত্র, এগুলো ভাবিয়ে তোলে না আরো একবার? মনের মধ্যে কি প্রশ্ন জাগায় না, আদৌ কি সবটা ঠিক আছে? ভালোবাসায় কি সমস্তটাই হয়? যদিও বলা হয় এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার, কিন্তু এই এভরিথিংটা কি খুব জরুরি? কথা বলবো আজকে সেই ঘটনা নিয়ে। নমস্কার, আমি অনিরুদ্ধ। ঘটনাটা মাস তিনেক আগের। বিয়ে হয়েছিল সাধারণ পরিবারের, অর্থাৎ উচ্চবিত্ত না হলেও মধ্যবিত্ত পরিবারের দুই পরিবারের মধ্যে বিয়ে অনুষ্ঠান হয়। অঞ্জু বিয়ে করেন আশিসকে, যদিও অঞ্জুর কিন্তু এই বিয়েতে মত ছিল না, কিন্তু পরিবারের কথা মাথায় রেখে, পরিবারের সমস্ত মান সম্মানকে মাথায় রেখে এই বিয়েতে রাজি হন অঞ্জু। বিয়ের পর শ্বশুরবাড়িতে চলে যান, কিন্তু অঞ্জু খুব একটা খুশি ছিলেন না সেখানে, কারণ কোথাও না কোথাও গিয়ে আশিস বা তার পরিবারের সঙ্গে তার ঠিক বনিবনা হচ্ছিল না। ফলে মাস তিনেক আগে বিয়ে হলেও মাসখানেক আগে অঞ্জু সেই বাড়ির থেকে নিজের বাপের বাড়িতে ফেরত চলে আসেন। বাপের বাড়িতে থাকা অবস্থাতেই তার শ্বশুর বাড়ির সম্পর্কে, তার শ্বশুর বাড়িতে তার সঙ্গে যে সমস্যাগুলো তৈরি হচ্ছিল, সেই সমস্যাগুলোর ব্যাপারে তার বাড়িকে জানান। তারাও অ্যাকর্ডিংলি আলাপ আলোচনার মাধ্যমে সেই সমস্যা মেটাবেন বলে ঠিক করেছিলেন। এই অবস্থাতে হঠাৎ করেই অঞ্জুর সঙ্গে একদিন রাস্তায় দেখা হলো তার প্রেমিক সঞ্জুর। দুজনে মিলে ক্রমশই তাদের একে অপরের সমস্যার কথা বলতে থাকেন। এই সমস্যার কথা আলোচনা হওয়ার মাঝখানেই তাদের মাথার মধ্যে একটা ফন্দি তৈরি হয়। ফন্দিটা কি না, তাদের পুরনো প্রেমকে আবার বাস্তবে পরিণত করার জন্যে পথের কাঁটা আশিসকে সরাতে হবে। সে আশিসকে সরানোর জন্য কি কি করা যেতে পারে, না একটা কংক্রিট প্ল্যান ভেবে ফেললেন একদিকে সঞ্জু এবং অন্যদিকে অঞ্জু, দুজনে মিলে। প্ল্যানের পর যে প্ল্যান তৈরি হয়, সেই প্ল্যান অনুসারে ঠিক করা হয় যে অঞ্জু আবার তার শ্বশুর বাড়িতে ফিরে যাবেন। বাড়িতেও তেমনটা জানালেন যে সমস্ত সমস্যা তাদের মধ্যে নাকি মিটে গেছে, সেই শ্বশুর বাড়িতে সঙ্গে সমস্ত সমস্যা মিটে গেছে, সেই জন্য তিনি আবার ফিরে যাচ্ছেন তার শ্বশুর বাড়িতে। অ্যাকর্ডিংলি তিনি ফিরেও গেলেন শ্বশুর বাড়িতে। দিন কয়েক আবার খুব সাধারণভাবে ঘর সংসার করতে করতে ঠিক করলেন যে স্বামী আশিসের সঙ্গে তিনি প্রত্যেক দিন রাত্রে খাওয়ার পরে রাত্রিবেলা হাঁটতে বেরোবেন বাড়ির সামনের রাস্তায়। সামনাসামনি একটি নির্জন রাস্তা রয়েছে, সেই নির্জন রাস্তায় তারা হাঁটতে বেরোতেন। পরপর দিন কয়েক হাঁটতে হাঁটতে হঠাৎ একদিন পুলিশের কাছে খবর যায়, শ্রী গঙ্গানগর থানার পুলিশের কাছে খবর যায়
যে সেই নির্জন রাস্তায় একটি হিট অ্যান্ড রান কেস হয়েছে এবং তার খুব কাছেই পড়ে রয়েছেন একজন মহিলা। তিনি অজ্ঞান হয়ে রয়েছেন এবং তিনি রীতিমতন মানে আহ, তার জ্ঞান নেই এবং তিনি কোনো উত্তর বা কোনো সাড়া শব্দ দিচ্ছেন না। পুলিশ খবর পেয়ে সেখানে পৌঁছন এবং সেখান থেকে দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নিয়ে যাওয়া মাত্রই আশিসের মৃত্যু হয়েছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়ে দেয়। অন্যদিকে এই যে অঞ্জু যিনি অর্থাৎ স্ত্রী, তিনি পুলিশের কাছে বয়ান দেন যে কয়েকজন দুষ্কৃতী তারা নাকি তাদের উপর হামলা চালায় এবং আশিসকে তারা গাড়িতে ধাক্কা দেয় এবং অন্যদিকে ফোন সহ অন্যান্য আরো বেশ কিছু জিনিসপত্র যা ছিল অঞ্জুর কাছে সেগুলো সব তারা ছিনতাই করে নিয়ে পালিয়ে যায় সেখান থেকে। অথচ পুলিশের তার এই বয়ানে কিছুটা অসঙ্গতি মনে হয়। কেন অসঙ্গতি মনে হয় না, একদিকে তার স্বামী তিনি গাড়িতে ধাক্কা খেয়ে মারা গেছেন ঘটনাস্থলেই, অন্যদিকে তার শরীরের মধ্যে বেশ কিছু আঘাতের চিহ্নও রয়েছে। অন্যদিকে অঞ্জু অর্থাৎ স্ত্রী, তার শরীরে একটিও আঘাতের কোনো চিহ্ন নেই। এখান থেকে সন্দেহ দানা বাঁধে। সন্দেহকে বাস্তবে রূপ দিতে পুলিশ কি করে না, সিট গঠন করে এবং তদন্তে নেমে জানতে পারে যে এই অঞ্জুর সঙ্গে সঞ্জুর একটা দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। সেই সম্পর্কের তাগিদেই, সেই সম্পর্কের জায়গা থেকে তারা ঠিক করে যে আশিসকে তারা খুন করবে। সঞ্জুকে সেই খুনের জন্য সাপোর্ট করে বা তাকে হেল্প করে কারা না, তার দুই সঙ্গী অর্থাৎ রকি এবং বাদল, এই দুজন তারা সঞ্জুকে হেল্প করে এই খুনের পেছনে। যথারীতি পুলিশ তদন্তে নেমে এই ঘটনা যখন তাদের সামনে আসে, গ্রেফতার করা হয় সঞ্জুকে এবং অঞ্জুকে। দুজনেই বর্তমানে রয়েছেন বিচার বিভাগীয় হেফাজতে। তাদের সঙ্গে পুলিশ কথাবার্তা বলছে এবং আরো তথ্য বের করার চেষ্টা করছে। এই ভয়ঙ্কর যে ঘটনা, এই ঘটনা মনে করিয়ে দেয় 2025 সালের মে মাসের একটি ঘটনাকে। কি সেই ঘটনা না, আমরা সবাই জেনেছিলাম বা গোটা দেশ জেনেছিল সেই ঘটনার কথা এবং হাড় হিম করা সেই ঘটনা মানুষের মনে ভালোবাসা, প্রেম, সম্পর্ক, এই প্রশ্নগুলো, এই বিষয়গুলোকে নিয়ে রীতিমতন প্রশ্ন জাগিয়ে তুলেছিল সেই ঘটনা। কেন না, সেই হানিমুন মার্ডার বলে যেই ঘটনাটি পরিচিত, মেঘালয়ের সোহরা বলে একটি জায়গা রয়েছে, সেখানে একটি দম্পতি, তারা মধ্যপ্রদেশের দম্পতি, তারা বিয়ের পর হানিমুনে গিয়েছিলেন। তারা সেই সোহরাতে গিয়ে পৌঁছান 20শে মে। রাজা রঘুবংশী এবং সোনাম রঘুবংশী, তারা দুজনেই নববিবাহিত কাপল। তারা হানিমুন ট্যুরে মেঘালয়ে যাবেন এবং প্রাকৃতিক সৌন্দর্য তারা উপভোগ করবেন তাদের মধুচন্দ্রিমাতে, এমনটাই তারা সিদ্ধান্ত নিয়েছিলেন। অ্যাকর্ডিংলি তারা সেখানে যান এবং তারা একটি হোটেলে গিয়ে ওঠেন। চেরাপুঞ্জির খুব কাছাকাছি সেখানে একটি হোটেলে তারা ওঠেন। পরিবারের সঙ্গে তাদের যোগাযোগও স্থাপন হয়েছিল। সেখানে যাওয়ার পরে তারা প্রথম দুদিন সেখান থেকে ছবি পাঠাচ্ছিলেন, তারা এনজয় করছিলেন, সেই সমস্ত বিষয় তারা তাদের পরিবারকে জানাচ্ছিলেন। হঠাৎই 23শে মে দুজনেই নিখোঁজ হয়ে যান, তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। তারা ওখানে লোকাল একটি স্কুটার ভাড়া করেছিলেন, সেই স্কুটারে করে তারা সাইট সিইং করবেন বলে সেখান থেকে বেরিয়েছিলেন, কিন্তু 23শে মের পর থেকে তাদের সঙ্গে আর কোনোভাবেই যোগাযোগ স্থাপন করা যাচ্ছিল না। পরিবারের লোকজন তারা অস্বস্তিতে পড়েছিল, তারা রীতিমতন ভয়ে আতঙ্কে, একে পাহাড়ি এলাকা, তার মধ্যে অচেনা জায়গা, সেখানে তারা গেছে, এই কাপল গেছে, কিন্তু তারপর থেকে তাদের সঙ্গে যেহেতু যোগাযোগ করা যাচ্ছিল না, সেই কারণে তারা রীতিমতন উদ্বিগ্ন, তারা ভয়ে আশঙ্কায় পুলিশের দ্বারস্থ হন। পুলিশ কি হয় না, পুলিশ তদন্তে নামে। তদন্তে নেমে তারা জানতে পারে, প্রথমে আগে মধ্যপ্রদেশের পুলিশের কাছে জানায় তারা, তারা মেঘালয় পুলিশের কাছে যোগাযোগ করে এবং তারপরে গোটা ঘটনাটাকে নিয়ে পুলিশ তদন্তে নামে। তদন্তে নামার পরে যেটা জানা যায় যে 2রা জুন, সে বছরের 2রা জুন
ওই সোহরা এলাকার একটি খাদের থেকে রাজা রঘুবংশীর দেহ উদ্ধার হয়। তখনও পর্যন্ত সোনাম নিখোঁজ। খুব কাছেই সেই স্কুটারটি পাওয়া যায়, যে স্কুটারটিতে করে তারা বেরিয়েছিলেন। এরপরে কি হয় না, তড়িঘড়ি পুলিশ গোটা ঘটনায় একটা অদ্ভুত একটা গন্ধ পাওয়ার পরে তারা একটা সিট গঠন করে। সিট তদন্তে নেমে জানতে পারে যে এই ঘটনাটার পেছনে রয়েছে একটা গভীর ষড়যন্ত্র। ষড়যন্ত্রের নেপথ্যে থেকে না এই রাজা রঘুবংশীর স্ত্রী, নববিবাহিতা স্ত্রী সোনাম, আর তার সঙ্গে কে রয়েছেন না এক্ষেত্রেও সেই সোনামের যে প্রেমিক তিনি রয়েছেন। তার নাম হলো গিয়ে রাজ কুশওয়াহা। এই দুজন মিলে সেই গোটা ষড়যন্ত্রটা তারা করে এবং মোবাইল টাওয়ার সহ একাধিক প্রসেস অবলম্বন করে পুলিশ জানতে পারে যে এই সোনাম কখনো মেঘালয়াতে আত্মগোপন করেছিল তার সেই প্রেমিকের সঙ্গে, সেখান থেকে গুয়াহাটিতে গিয়ে আত্মগোপন করেছিল এবং পশ্চিমবঙ্গে সে আত্মগোপন করে থাকে কিছু সময়ের জন্য। তারপর সেখান থেকে ক্রমশ উত্তরপ্রদেশের দিকে মুভ করে গিয়েছিল এবং সেখান থেকেই পুলিশ তাকে গ্রেফতার করে। তাকে গ্রেফতার করার পরে গোটা বিষয়টি পুলিশের কাছে খোলসা হয় যে কিভাবে সেই মার্ডার প্ল্যান করা হয়েছিল, কিভাবে সেই মার্ডারের গোটা ঘটনাকে তারা প্ল্যান করেছিল। অর্থাৎ এক্ষেত্রেও যে পুরনো প্রেমিক, সেই প্রেমিকের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চেয়েছিল পরিবার এবং কার্যত জোর করে সোনামকে বিয়ে দেওয়া হয় রাজা রঘুবংশীর সঙ্গে। সেই রাজা রঘুবংশীকে কোনোদিনই পছন্দ ছিল না সোনামের, এবং সে পুরনো প্রেমের যে ঘটনা সেটাকে সে ভুলতে পারেনি। তো পুরনো প্রেমের জায়গাতে ফিরে যাওয়ার জন্য এবং পুরনো প্রেমিককে নিজের কাছে পাওয়ার জন্য এই ভয়ঙ্কর ষড়যন্ত্র তৈরি করেন সোনাম, এবং তার সঙ্গে তো ছিলই রাজ। তাদেরকে সঙ্গ দিয়েছে বেশ কয়েকজন, যারা যারা সঙ্গ দিয়েছে তারাও এই মুহূর্তে পুলিশের হেফাজতে রয়েছে এবং তারা জেল কাস্টাডিতে রয়েছে। সেখানে এখনো সেই ঘটনার তদন্ত চলছে, কাউকেই জামিনে মুক্ত করা হয়নি। এই দুটো ঘটনা, প্রথমটি যেমন গোটা দেশকে নাড়িয়ে দিয়েছিল, এই রাজস্থানের যে ঘটনাটি সেটি সদ্য ঘটেছে বলে এখনো এই ঘটনার সম্পর্কে বিস্তারিত মানুষ সেভাবে জানে না, বা কোনো কারণে এই ঘটনাটি ধামাচাপা পড়ে যায়। কিন্তু ভাবুন তো এই ঘটনাটার কথা, এই দুটো ঘটনার কথা, কি ভয়ঙ্কর নৃশংসতা! বিশ্বাস, ভরসা, ভালোবাসা, এই শব্দগুলোর প্রতি এই ধরনের ঘটনা ক্রমেই অবিশ্বাস তৈরি করে। আপনারা সম্পর্ক, ভালোবাসা বা বিশ্বাস এই বিষয়গুলোকে কিভাবে দেখেন জানান আমাদের কমেন্ট করে। সেই সঙ্গে আমাদেরকে ফলো করুন সোশ্যাল মিডিয়া পেজে। ভালো থাকুন।